প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নাকের শীতকালীন সাধারণ সমস্যাসমূহ ও তার প্রতিকার। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এম.এন. ফারুক 1951 সালের মার্চে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1974 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফআরসিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ইএনটি সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু নাকের সাধারণ সমস্যা, তো স্যার যেহেতু শীতের সময়টা চলছে, আমি স্যার শুরুতেই জানতে চাইবো যে এই শীতকালীন সময়ে নাকের কি কি ধরনের সাধারণ সমস্যা আমরা দেখে থাকি? শীতকালে যেহেতু ওয়েদারটা সাডেনলি গরমকাল থেকে শীতকালে চলে আসে, টেম্পারেচারটা কমে যায়, বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। বৃষ্টিটা যখনই বন্ধ হয়ে যায় তখন অ্যাটমসফিয়ার পলিউশনটা বেড়ে যায়, মানে পরিবেশ দূষণটা বেড়ে যায়। তাতে কি হয়, অ্যাটমসফিয়ারের মধ্যে যে বাতাসের মধ্যে যে সাসপেন্ডেড পার্টিকেল, এটার বাংলা হলো মানে ভাসমান যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডাস্ট অ্যান্ড বিভিন্ন ধরনের জিনিস যেগুলি থাকে, এইগুলি আপনি যখন নিঃশ্বাসের সঙ্গে নেবেন তখন নাকের যে ঝিল্লিগুলো দে আর হাইলি অত্যন্ত রিচ, এখানে ব্লাড সাপ্লাই থাকে এবং এখানে অনেকগুলি গ্ল্যান্ড থাকে এবং এখানের মধ্যে অসংখ্য নার্ভ থাকে। স্নায়ুতন্ত্র এত বেশি সেন্সিটিভ টু প্রোটেক্ট, এগুলি কিন্তু সবই মানুষকে প্রোটেকশন করার জন্য নেচারের একটা প্রকৃতিগতভাবে আপনাকে, আপনার লাংসকে, আপনার ল্যারিংসকে এইগুলি প্রোটেকশনের জন্যই আপনাকে কিন্তু এই জিনিসটা করা হয়। আচ্ছা, এবং এটা কিন্তু পিওরলি একটা অ্যালার্জি কন্ডিশন। আচ্ছা, এখন কন্ডিশনগুলির মধ্যে কি কি? প্রথমে যেটা হয় অ্যালার্জি রাইনাইটিস, অর্থাৎ নাকের অ্যালার্জি জনিত নাকের প্রদাহ। আচ্ছা আচ্ছা, এইটা কেন হবে আমি আপনাকে অলরেডি বলছি। একটা হতেছে স্মোক যদি থাকে, আপনি স্মোকার, আর প্লাস আবহাওয়ার জন্য যে স্মগ থাকে, স্মগ হলো ধোঁয়াশা, ইয়েস। এই ধোঁয়াশার জন্য, আবহাওয়ার টেম্পারেচারটা কমে যাওয়ার জন্য, এবং আপনার বাড়িতে যদি পেট থাকে, অর্থাৎ আপনার বাড়িতে যদি কুকুর বিড়াল আপনি পালেন, নট দ্যাট যে আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে যে আপনার অ্যালার্জি হবে তা না, কিন্তু কোনো একটা বিশেষ অ্যান্টিজেনের জন্য হবে। এখন ওই পেটগুলির মধ্যে থেকে আপনার ডেনড্রাফস মানে একটা ওই ডেনড্রাফ মানে অর্থাৎ ওদের চামড়া এবং যে লোমগুলি থাকে তার অত্যন্ত ক্ষুদ্র অংশ, ওটা প্রোটিন কিন্তু। আচ্ছা, এইটা যখন আপনার নাকে চলে আসবে তখনই আপনার ওই একই একটা সেট মানে একটা মোশন স্টার্ট হয়, একটা সাইকেল, একটা কেমিক্যাল সাইকেল স্টার্ট হয়ে যায়। আচ্ছা, এখন এই কেমিক্যাল জিনিসটা কি? আচ্ছা, আরও কি কি কন্ডিশন আছে আমি আরেকটু বলি। বাসায় যে হাউস ডাস্ট, মানে আপনার বাড়িতে আপনি ঝাড়ু দিচ্ছেন বা বিছানা পরিষ্কার করছেন, তখন যে ডাস্টটা উঠে, এইটাও আপনার জন্য হতে পারে। বিশেষ গন্ধের জন্য হতে পারে, বিশেষ খাবারের জন্য হতে পারে, বিশেষ ওষুধের জন্য আপনার হতে পারে, এনি কন্ডিশনের জন্য হতে পারে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেটা অ্যাজমাটা, এটাও কিন্তু একটা অ্যালার্জি জনিত রোগ। এবং সাধারণত অ্যাজমাটা সবসময় অ্যাক্টিভ থাকে না, কিন্তু যখনই এই ধরনের একটা অ্যালার্জি কন্ডিশন নাকে চলে আসে তখন সেটাও বেড়ে যায়। এখন কি হয়টা কি? একটা অ্যালার্জেন যখন নাকের ঝিল্লিতে গিয়ে বসে তখন শরীরটা আপনাকে ওই জিনিসটা শরীরের ভিতরে ঢুকতে দিবে না। না দেওয়ার জন্য কি করতে হবে? লিউকেট্রিন নামে একটা কেমিক্যাল সে রিলিজ করে দেয়, নিঃসরণ করে। এটা কি করে? এটা বিভিন্ন টিস্যুতে বিভিন্ন ধরনের মানে রিয়াকশন স্টার্ট করে। কি কি সেটা? ধরেন এখানকার যে গ্ল্যান্ডসগুলি আছে সে প্রচুর পরিমাণে মিউকাস এবং জলীয় মানে পানি জাতীয় জিনিস সে নিঃসরণ করতে থাকে, নাক থেকে পানি পড়া, তখন সো দ্যাট আপনার ওই যে ঢুকলো সেজন্য সলিউশনের মধ্যে পড়ে বাইরে আপনার পড়ে যাবে এবং আপনার শরীরের মধ্যে সে ঢুকতে পারছে না। যখন স্কিনে যাবে তখন আপনার মধ্যে অসম্ভব ইচিং, অত্যন্ত চুলকানি হচ্ছে।
চোখের মধ্যে যখন যাবে তখন আপনি দেখবেন চোখ থেকে পানি পড়তেছে, আপনার চুলকানি হচ্ছে, চোখের মধ্যে লাল হয়ে যাচ্ছে। সো ইচ টিস্যুতে লিউকোট্রিন এক এক ধরনের একটি প্রতিরোধ ব্যবস্থার মতো কাজ করছে। জি। আচ্ছা, আর কি করে, ফসল যখন কাটা হয়, সাধারণত এই ধরনের সিজনে ফসলটা কাটা হয়, তাহলে ওই যে পোলেন গ্রেইনগুলি যেগুলো আছে, যে রেণু বা কণা, শস্য কণা, এই জিনিসগুলি বাতাসের সঙ্গে ফিরে আসে, ফিরে এসে আপনার নিঃশ্বাসের সঙ্গে যখনই যায়, আপনি যদি অ্যালার্জি কন্ডিশন হয় ওইটার জন্য, অর্থাৎ মানেটা কি, আপনার নেচার মানুষকে এমনভাবে তৈরি করে যে সে কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে পারে না। আচ্ছা, যখন সে অ্যাকসেপ্ট করতে পারে না, অর্থাৎ নট দ্যাট যে প্রত্যেকটা জিনিসই আপনার অ্যাকসেপ্ট করতে পারে, যে কোনো একটা, হয় পোলেন থেকে হচ্ছে বা ড্যান্ড্রাস থেকে হচ্ছে, যে কোনো ডাস্টের থেকে হচ্ছে বা কোনো একটা জিনিস হচ্ছে, তখনই আপনার ওই অ্যালার্জিটা স্টার্ট করবে। আচ্ছা স্যার, একটু আমি জানতে চাইবো যে আপনি যে বলেছেন যে অ্যালার্জিক রাইনাইটিসের কথা, স্যার একজন রোগী কিভাবে বুঝতে পারবে বা কি উপসর্গ সে বোধ করবে যে তখন সে বুঝতে পারবে যে আমার এই ধরনের একটা সমস্যা হয়েছে বা আমার এখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত? উপসর্গটা একটু যদি বলতেন। প্রথমত সে মনে করবে যে আমার তার কোনো জ্বর থাকবে না, কিন্তু আচ্ছা, অ্যালার্জি কন্ডিশনে কোনো জ্বর থাকে না। সো ইট ইজ নট এন ইনফেক্টিভ কন্ডিশন, এটা কোনো ইনফেক্টিভ কন্ডিশন না যে জ্বর হবে। জি। কি হবে, তার নাকটা বন্ধ হয়ে আসবে, কিছুক্ষণ পর নাক দিয়ে পানি পড়তে থাকবে, তার চোখটার মধ্যে তার ইচিং হতে থাকবে, চোখ দিয়ে পানি পড়তে থাকবে, এবং তার কন্টিনিউয়াস স্নিজিং হতে, তার হাঁচি হতে থাকবে। আচ্ছা, হাঁচি হতে থাকবে। আর যদি তার পুরনো যদি তার অ্যাজমা থাকে, সেটা রিকিন্ডেলড হবে, আবার আচ্ছা বেড়ে যাবে সেটা। এবং এর পরের স্টেজটাই কিন্তু ইনফেকশন। আচ্ছা, যখনই আপনার এই স্টেজটা আপনি যাবেন এবং আপনি যদি ট্রিটমেন্ট যদি না করেন, তখনই ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেগুলি নাকি চারিদিকে ঘুরছে, কিন্তু ওই ব্যাকটেরিয়া এবং ভাইরাসটা আপনাকে অ্যাটাক করার জন্য প্রয়োজনীয় পরিবেশ পাচ্ছিল না, ওই পরিবেশটা পাচ্ছিল না, ওই এটা এখন পেয়ে যাবে। এক্স্যাক্টলি। তো ওই পরিবেশটা যখন তৈরি হয়ে গেল, ঠিক তখনই সেই ইট উইল স্টার্ট, আপনাকে তখন অ্যাটাক করবে এবং ইনফেকশনের তখনই আপনার জ্বর আসবে। স্যার এটা তো বললেন আপনি অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কে, স্যার আর কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে রোগীরা এই সময়টাতে? আচ্ছা, আরেকটা হলো স্পেশালি বাচ্চাদের, যখন 7 বছরের ছোট যদি বাচ্চা থাকে, তার কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্ত পড়বে, এপিস্টেক্সিস, এবং এর কোনো কারণ নাই। কারণ কি, কোনো বিশেষ কারণে যে তার নাক দিয়ে রক্ত পড়তেছে তা না, কিন্তু রিজনটা হলো ছোট বাচ্চাদের রক্ত, আমি আপনাকে আগেই বলছি যে নাকটা অত্যন্ত রিচ ব্লাড সাপ্লাই আছে, অনেক বেশি রক্তের প্রবাহ, অনেক বেশি এখানে, হ্যাঁ, শিরা উপশিরা এত বেশি। আর সেটা হয় কি, যা সুপারফিশিয়াল থাকে, অত্যন্ত সুপারফিশিয়াল থাকে, বিশেষ করে বাচ্চাদের। অ্যাটমসফিয়ারে যখন বাতাসের মধ্যে যখন হিউমিডিটি থাকে না, অর্থাৎ বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ যখন কম থাকে, তখন সে কি করে, অ্যাটমসফিয়ার বাতাসটা আপনার শরীর কাছ থেকে সে পানিটা নিয়ে নিচ্ছে, পানিটা নিয়ে এলেই এই জায়গাটা ড্রাই হয়ে গেল। ড্রাই হয়ে গেলে পরে ওইটা আরো সুপারফিশিয়াল উঠে যায়, মানে শিরা উপশিরাগুলি আরো উপরে উঠে, এটা খুব ব্রিটল, কিন্তু খুব ভঙ্গুর, সামান্যতম টাচে ওটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ওই রক্তপাত স্টার্ট হয়। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর কি, অ্যাবসলিউটলি আপনার কোনো চিন্তাই করবেন এটার ব্যাপারে। আপনি জাস্ট 10 মিনিট নাকটা টিপ দিয়ে ধরে রাখলে পরে ইট উইল স্টপ ইট। আচ্ছা, হুট করে হয়তো অনেক রোগীর ক্ষেত্রে এরকম হচ্ছে, তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে তারা 10 মিনিট নাকটা চেপে ধরে রাখবে। আরেকটু আছে যে একটা বরফের কিউব, একটা আইস কিউব, তার মা তার নাকের মধ্যে, এটাকে নেজাল ব্রিজ বলে আর কি, নাকের উপরে উনি ওই আইস কিউবটা ধরে রাখবে। আচ্ছা, তাতে কিউবে কুইকলি কনস্ট্রিকশন হয়ে, অর্থাৎ রক্ত সংকুচিত হয়ে গিয়ে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, সো সিম্পল, এটা কোনো কিছু করার নাই। স্যার এই যে আপনি বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে এটা হতে পারে, স্যার এটা কি মধ্যবয়সী বা বয়স্ক মানুষের ক্ষেত্রেও হতে পারে কিনা? হতে পারে, কিন্তু কজ এক না। আচ্ছা, এর কারণটা এক না, কারণটা বদলে যাচ্ছে। সেই কারণটা হলো সাধারণত আপনার যদি ডায়াবেটিস, কোনো যদি সিস্টেমিক ডিজিজ যদি থেকে থাকে, আনকন্ট্রোলড ডায়াবেটিস, থাইরয়েড ফাংশন যদি বেশি থাকে, আর যদি যেটা হাইপারটেনশন যদি আপনার থাকে, হুইচ ইজ আনকন্ট্রোল, আপনি খুব একটা কেয়ার করছেন না, আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি মাথা ঘোরাচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না। স্যার এই সমস্ত ক্ষেত্রে রোগীর করণীয় কি?
এই যে সাধারণ সমস্যাগুলোর ক্ষেত্রে? যদি ছোট বাচ্চাদের হয়, আমি আপনাকে অলরেডি বলছি ইটস ভেরি সিম্পল, ডাক্তার কাছে যাওয়া স্যার দরকার। ওটা ছাড়া যে অ্যালার্জিক রাইনাইটিসের কথাটা একটু জানতে চাইবো, যে সেই ক্ষেত্রে রোগী কি করবে? আচ্ছা, সেইখানের মধ্যে আপনি কি করবেন, আপনার যে অঞ্চলে আপনি থাকবেন সেটা যদি খুব ডাস্টি হয়, যেমন আজকাল একতলা, দোতলা, তিনতলা, ইভেন আমি 8 তলাতেও দেখছি যে অনেক ধুলাবালি ঘরের মধ্যে ঢোকে, আপনি বলবেন যতদূর সম্ভব জানালা দরজাটা যেন বন্ধ রাখে। আর 2 নাম্বার, উনি যখন বাইরে যাবেন, আর উনি যদি খুব ওনার যে জব কন্ডিশন, আমাদের জন্য না আর কি, আমরা তো গাড়িতে ঢুকে গ্লাস উঠে দিয়ে মানে যে ক্ষেত্রে মেডিকেল কলেজে, এক্সপোজারটা কমিয়ে আনতে হবে। হ্যাঁ, এমন একটা লোকটার তার ভোকেশনটা এমন যে তাকে একটা ডাস্টি এরিয়াতে কাজ করতে হয়, তখন তার নাকের মধ্যে অবশ্যই একটা মাস্ক লাগাতে হবে। আচ্ছা, মাস্ক যদি লাগাবে আর প্রচুর পরিমাণে পানি খাবে বিকজ অফ ওয়েদারের জন্য এইটা। আর আপনি যেটা ব্লিডিং এর কথা বললেন, মিড লাইন, যেটা মধ্যবয়স্ক লোকের জন্য, ইউ মাস্ট টেক ইট ভেরি সিরিয়াসলি। কারণ ওটা শুধুমাত্র যে হাইপারটেনশনের জন্য হচ্ছে তা না, কিন্তু ব্লাড প্রেশার বৃদ্ধি ছাড়াও মধ্যবয়স্ক মানুষের যে জিনিসটা, নাক দিয়ে রক্ত পড়লে আপনি কতগুলি জিনিস কেয়ার করতে হবে, মানে ইউ মাস্ট টেক কেয়ার, মানে এক্সক্লুড করতে হবে। কারণগুলি কি, সেটা হলো একটা হলো নিউপ্লাস্টিক, মানে অর্থাৎ টিউমার জাতীয় রোগ, এবং সেই টিউমারটা কিসে থেকে হবে, রক্তের নালীতে। আচ্ছা, এবং রক্তের নালীর টিউমার ক্যান বি বেনাইনের বাংলা কি স্যার? ক্যান্সার মানে ক্যান্সার নয় আর নিরীহ টিউমার যে কোনো। আচ্ছা, ওইটা বেনাইন অথবা ম্যালিগন্যান্ট হতে পারে। বেনিগন্যান্ট এবং বেনাইন যদি হয় তখনই আপনাকে ইউ মাস্ট টেক কেয়ার, আপনাকে হসপিটালে যাইতেই হবে, কারণ ইট নিডস এ বিগ সার্জারি। আর নাকের 2 পাশে মোট 8টা সাইনাস থাকে, এই সাইনাসগুলির মধ্যে তখন ইনফেকশনটা ছড়িয়ে যাবে কিভাবে, ছিদ্র থাকে কতগুলো, কানেক্টিং থিংস থাকে, এইগুলো দিয়ে সমস্ত ইনফেকশনগুলি ওই সাইনাসগুলির মধ্যে গেলেই আমরা বলি এটা সাইনোসাইটিস। তাহলে স্যার যা আমরা জানতে পারলাম যে আসলেই যখনই খুব শুরুতেই আপনি যে লক্ষণগুলো আমাদেরকে বলেছেন, এই লক্ষণগুলো দেখা দিলেই আপনাদের সাথে শরণাপন্ন করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে, ওটা আর ফার্দার বাড়বে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময়ে উপযোগী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম নাকের শীতকালীন সাধারণ কিছু সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো বাকি আয়োজন সাথে নিয়ে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আমরা আগে যে ব্যায়ামগুলো দেখিয়েছিলাম, যে লোয়ার ব্যাক ইনজুরির যে মানে প্রথমে পেইনটা কীভাবে রিলিফ করব, এরপরে জিনিসটা কীভাবে আমরা স্ট্রেনথেন করব, এটা করার পরে এখন আমরা যেটা বলে এটা আমরা বলে মেনটেনেন্স ফেজ। মেনটেনেন্স ফেজগুলো বোঝাচ্ছে এরকম যে যখন ব্যথাটা ছিল তখন এক ধরনের এক্সারসাইজগুলো আমরা করেছি, ওই সিকোয়েন্সগুলো করেছি ব্যথা রিলিফ করার জন্য। এরপর আমরা সিকোয়েন্সটা করেছি যাতে ব্যথাটা রিলিফ হয়ে যাওয়ার পরে লোয়ার ব্যাকটাকে কীভাবে স্ট্রং করা যায়। এখন স্ট্রং করার পরে যে জিনিসটা হয়, যে যেহেতু এখন পেইনটাও নেই, স্ট্রেংথও হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা হয় কি, লোয়ার ব্যাক যে কোনো সমস্যা আপনি দেখবেন যে 2 বছর পরে হোক তার 2 মাস পরে হোক, এটা কিন্তু আবার রিকার করে, মানে হয়তো ব্যথাটা আবার চলে আসে, অথবা যে কোনো লাইফস্টাইল যদি কোনো একটু মানে হেরফের হয়ে যায়, মিসম্যানেজমেন্ট হয়, তখন আবার ব্যথাটা আবার চলে আসে, আবার সেম প্রসেস থেকে আমাদের শুরু করতে হয়। তো এই জন্য আমরা যে জিনিসটা করি এটাকে আমরা বলি হচ্ছে মেইনটেনেন্স ফেজ। যদি এই এক্সারসাইজগুলো আমরা করি তাহলে কখনো এই ব্যথাটা আর রিকার করবে না, এবং গ্র্যাজুয়ালি যে জিনিসটা হবে আপনার লোয়ার ব্যাকটা স্ট্রং হবে। এখন এক্সারসাইজগুলো সিকোয়েন্সগুলো আমরা এর আগেও করেছি, সেম মুভমেন্টগুলো আমরা করেছি, কিন্তু মুভমেন্টগুলো কোন সিকোয়েন্সে করলে কোনটা হবে সেই জিনিসটা আমরা এখন বলে দেবো। কারণ আগে যে সিকোয়েন্সগুলো ছিল ওই সিকোয়েন্সগুলো ছিল হচ্ছে এরকম যে পেইনটা কেউ রিলিফ করবো, রিলিফ করার জন্য কিছু সিকোয়েন্স ছিল, যে কখন আমরা কন্ট্রাক্ট করবো, কখন আমরা স্ট্রেচ করবো, কখন সামনে ঝুঁকবো, কখন ইয়ের দিকে যাবো, পিছের দিকে যাবো। এরপরে স্ট্রং করার জন্য কখন সামনে, পিছনে এবং সাইডে করতে হয়, ওই সিকোয়েন্সে আবার স্ট্রং হবে। এখন মেনটেনেন্স এর জন্য কিছু সিকোয়েন্স থাকে, ওই সিকোয়েন্সটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এক্সারসাইজগুলো যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে এক্সারসাইজগুলো কোন সিকোয়েন্সে করতে হবে সেটাই হচ্ছে মেইন জিনিস। এখন দেখাবো যে এটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আপনার পেনটা ছিল এখন আর নেই, লোয়ার ব্যাকটা আগের মতো সেরকম নেই, উইকনেস নেই, কিন্তু যাতে ওগুলো আবার ফিরে না আসে এই জন্য একটা মেনটেনেন্স কিছু একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমরা করবো। এই সিকোয়েন্সটা যদি আপনারা রেগুলার করেন তাহলে কখনোই লোয়ার ব্যাকের আর কোনো সমস্যা নেই, আপনাকে ভুগতে হবে না। এখন দেখুন যে আমরা কীভাবে করছি এইগুলো মুভমেন্টগুলো। ওকে, রেডি, বাঁধো। ওকে, সেম জিনিসটা আমরা বলেছিলাম যে মডিফাইড বজ্রাসনা।
এখন মডিফাইড বজ্রাসনে কীভাবে করবো আমরা দেখলাম, প্রথমে বজ্রাসনে বসবে, এরপরে কি করবে, ওকে গো, ব্রিথ ইন, হ্যান্ডস আপ, ব্রিথ আউট, ইয়েস। এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ইটস নট বেন্ডিং ফরওয়ার্ড, এটা হচ্ছে গোয়িং ব্যাকওয়ার্ডস এবং অটোমেটিকলি বেন্ডিং। ওকে, গো আপ, ব্রিথ ইন, যখন ব্রিথ ইন হচ্ছে এর আগে আমরা বলেছিলাম ইউ হ্যাভ টু গো টল, উপর দিকে উঠতে হবে, সামনের দিকে না, উপর দিকে উঠতে হবে, অথবা পিছন দিকেও না, একদম স্ট্রেট উপর দিকে। ওকে, গো ডাউন, ইয়েস। এখন স্ট্রেচ ব্যাকওয়ার্ডস, যাতে অটোমেটিক্যালি আপনি বেন্ডিং পোস্চারে চলে যাবেন। ওকে, গেইন, ইয়েস, ডাউন। খেয়াল রাখবেন যখন এক্সারসাইজটা করছেন, গো আপ এগেইন, যখন ব্রিথ ইন করছে তখনও কিন্তু আপনি অ্যাবডোমিনাল মাসলটাকে স্ট্যান্ড করে রাখতে হবে, এটা যাতে কোনোভাবে বাল্জ আপ হয়ে না যায়। এই অ্যাবডোমিনাল মাসলটা বাল্জ আপ হয়ে গেলে কিন্তু আপনার লোয়ার ব্যাকে প্রেশার পড়বে। সেম থিং, গো ডাউন, ইয়েস। তখন আবার কি হচ্ছে, অ্যাবডোমিনালটা আরও বেশি ভিতর দিকে মানে ঢুকছে, এতে কিন্তু আপনার লোয়ার ব্যাকটা স্ট্যাবিলাইজ হচ্ছে। এগেন গো আপ, ইয়েস, গো ডাউন, ইয়েস, ওকে, আপ। ওকে, এই মুভমেন্ট দিয়ে আমরা শুরু করবো। ইটস গুড ফর ওয়ার্ম আপ অলসো। একটা জিনিস খেয়াল করবে আমরা, ইটস এ ব্যালেন্স, ইটস এ ব্যালেন্স অফ মানে মেকিং স্ট্রঙ্গার অফ দ্য লোয়ার ব্যাক এবং স্ট্যাবিলাইজিং ইট সেম টাইম। যে স্ট্রং হলো, কিন্তু যদি স্ট্যাবিলাইজ না হয় তাহলে কিন্তু হবে না। ইট শুড বি স্টেবল, স্ট্রং, অ্যাজাইল, ফ্লেক্সিবল। তখনই দেখবেন যে ব্লাড সার্কুলেশন প্রপারলি হবে এবং আপনার পেইনটা রিলিফ হবে এবং ইট উইল বিকাম মোর স্ট্রঙ্গার। এবং এক্সারসাইজটা শুরু করার এটা হচ্ছে মানে রিজনটা হচ্ছে ইটস এ প্রপার ওয়ার্ম আপ ফর আদার মুভমেন্টস। প্রিয় দর্শক, কমলা আমাদের সবার খুব পছন্দের একটি ফল। কমলার রয়েছে হাজারো পুষ্টিগুণ। চলুন কমলার পুষ্টিগুণ সম্পর্কে শুনে আসি একজন পুষ্টিবিদের কাছ থেকে। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম। কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে আমাদের শরীরে আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি, যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7% পটাশিয়াম, যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটা আয়রন শোষণে, ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে, যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসেই সারাদিনে একটি কমলা
গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না, তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, সুস্থ সবল যারা তারাও কিন্তু শীতের বিভিন্ন অসুখে আক্রান্ত হতে পারে, একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যারা নাকি এমনি দুর্বল, অন্য কোনো অসুখে আক্রান্ত থাকে, তারা কিন্তু শীতের সময় আরও বেশি আক্রান্ত হতে পারে। এই দুইটা গ্রুপে বেশি শীত আক্রান্ত হয়। তো এর ভিতরে মনে করেন এই কমন অসুখগুলো যেগুলো হয় শীতে, একটা হলো শীতে সর্দি, কাশি, হাঁপানি, এগুলা বাড়তে পারে আর কি। সেটা হলো বিভিন্ন কারণে হয়, একটা ভাইরাস দিয়ে হয়। বিভিন্ন ভাইরাস ওই সময় ঘোরাফেরা করে বলে মনে করা হয়, যেমন এগুলা সিনসাইটিস ভাইরাস আছে, আরবি ভাইরাস আছে, অনেকগুলো ভাইরাস আছে, এগুলা জন্য হইতে পারে। শিশু এবং বৃদ্ধদের মধ্যে কিন্তু বেশি দেখা যায়, দুইটা আক্রান্ত হতে পারে। আরেকটা হলো শীতে কিছু কিছু ফুলের রেণু যেগুলো নাকি নতুন ফুল ফুটে গাছে বা পরাগ ফুটে, ওই সময় অ্যালার্জেন হিসেবে কাজ করে, অ্যালার্জি হিসেবে কাজ করে, ওগুলো জন্য অসুখ হতে পারে। প্রিয় দর্শক, দেখতে দেখতে পেরিয়ে গেল পুরো একটি বছর। আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।